আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাল্লা চলেছে যুদ্ধে। সত্যজিৎ একটা সিনেমা করেছিলেন, গুপি বাঘা ফিরে এলো। সেখানে হাল্লা রাজা যুদ্ধে যাচ্ছেন, লোক লস্কর লট বহর সব নিয়ে। তেমনি বাংলাদেশের হাল্লা রাজা তারেক রহমান, তিনিও এক প্রকার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধজয় যাচ্ছেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আজকে তিনি মালয়েশিয়া রওনা হচ্ছেন। মালয়েশিয়ায় 21 তারিখ 22 তারিখ দুদিন থাকবেন। 22 তারিখ থাকবেন না, 22 তারিখ রাতে উনি রওনা হয়ে চীনে যাবেন। তাহলে চীনে গিয়ে 23 তারিখে পৌঁছাবেন। এদিকে 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই তিনি ভারতবর্ষে আসছেন। তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সব কর্তা চলে আসছেন। এবং আপনাদের বলে রাখি, বাণিজ্য মন্ত্রীও আসছেন। তার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হঠাৎ মনে পড়লো। বাণিজ্য মন্ত্রীও আসছেন, সুতরাং বাণিজ্য দলও আসবে। কারণ আমরা যে সমস্ত সেক্টরগুলো খুলছি না এক এক করে, সেই সেক্টরগুলো নিয়েও কথা বলবেন সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বাণিজ্য মন্ত্রী। এদিকে আবার 24 তারিখ বোধহয় চলে যাচ্ছেন আমাদের শি জিনপিং। তিনি যাচ্ছেন রাশিয়া। রাশিয়া থেকে তিনি যাবেন উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে কথা বলতে। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। পরে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, মানে চীনের প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টিতে তার কথার কিন্তু কোনো দাম নেই। কমিউনিস্ট পার্টি অথরিটি অনুযায়ী চলে। যেমন এর পরের যদি কোনো মানে আপনার চেয়ারম্যান পরিবর্তন হয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন এই ওয়াং ই, যিনি বিদেশ মন্ত্রী আমাদের এখানে আসছেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর, জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং অজিত দোভালের সম্পর্ক অত্যন্ত ভালো। মধুর বলবো না, ভালো। এরপর আবার আমাদের পুতিন এবং জিনপিং একত্রে ভারতবর্ষে আসবেন মাস দুয়েকের মধ্যে। সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি, কারণ তিনটে রাষ্ট্রপ্রধান তাদের ডেট ম্যাচ করা, সময় ম্যাচ করা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সময় লাগে। এটা আমি বলেছি আপনাদের। তাহলে এই যে আপনাদের কাগজে একেবারে দিস্তে দিস্তে লেখা হলো, যেন হাল্লা যুদ্ধে গিয়ে একেবারে ব্রিফকেস ভর্তি করে সব মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সব সই করে আনবেন। আচ্ছা, পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রচুর সই হয়, লাখে লাখে। বাস্তবায়ন কটা হয় সেটাও দেখতে হবে। তা আমরা অপেক্ষা করব, এই বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। বাংলাদেশ তো সব বড় বড় কাজ করে, কিন্তু ছোটখাটো কাজের দিকে নজর নেই। এই যে বর্ডারে উচ্চিংড়েগুলো সব এসে 200 মিটার 100 মিটার ঢুকে ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, ওই তাদের মধ্যে একটা জামাত নেতা দেখি না তো। তারা লোকাল ছেলেপিলেদের এগিয়ে দিচ্ছেন, গুলি খেলে তোরা খা, আমার তো চাই ডেড বডি, আমি তো ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব, আমি পার্লামেন্ট গরম করব, আমি বিশ্বের রাজনীতি গরম করব। আমি তখন বলে বেড়াবো যে আমার সীমান্ত হত্যা বেড়ে গেছে, ভারত সীমান্ত হত্যা করছে। তা সীমান্ত হত্যা যে তখন যে বলবে,
ভারতও কিন্তু সোশ্যাল মিডিয়া এইসব তুলে রাখার ছবিগুলো না সব জড়ো করে রেখে দিচ্ছে মুখের ওপর চাপাটি মারার জন্য। এবং ওই যে ধারালো অস্ত্র নিয়ে সব আমাদের সেনাদের, বিএসএফ এর সেনাদের কাটার জন্য এগিয়ে আসছে আর ওপাশ থেকে ফোঁসরাচ্ছে। বিজেপি আর বিএসএফ মুখোমুখি দাঁড়িয়ে বচসা হচ্ছে, সব কিন্তু তুলে রাখা হচ্ছে। আমি আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া বসাচ্ছি, তাদের তোমাদের আপত্তিটা কোথায়? বিশ্বকে বোঝাক, তখন বিশ্বকে বোঝাবে কোনি। আর তুমি আমার সীমান্তে ঢুকে তুমি এ সমস্ত কর্মকাণ্ড চালাবে, তা সীমান্ত কি তোমার মানে আন্তর্জাতিক মহল কি তোমার গলায় মালা পরাবে? তোমাদের লাশ চাই, তোমরা লাশের রাজনীতি করো, তাই তোমরা পেছনে থেকে, জামাত নেতারা পেছনে থেকে, যারা এই বর্ডার জুড়ে যারা জিতেছে তারা পেছনে থেকে লোকাল ছেলেপিলেগুলোকে, মূর্খগুলোকে এগিয়ে দিচ্ছে গুলি খাওয়ার জন্য। দু চারটে গুলি খেয়ে মরুক, আমরা আমাদের রাজনীতি আমরা চমকাবো, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আবার একটা নতুন খবর রয়েছে, সেটা হচ্ছে ভারত আজ যে একটা সফল টেস্টিং করেছে সমুদ্র রক্ষক SF-130, এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। সফলভাবে এটা হয়েছে, পরীক্ষিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ মানে প্রযুক্তিতে এটা আজকে টেস্ট করা হলো। যে জাহাজটাকে মারা হলো সেটা হচ্ছে ডামি জাহাজ, পুরনো জাহাজ, তাকে সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং প্রায় 4-5 হাজার মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে এইটাকে ছাড়া হয়েছে। এটা একেবারে সফলভাবে ইঞ্জিন রুমে গিয়ে ধাক্কা মেরে পুরো জাহাজটাকে নষ্ট করে দিল। এটা হচ্ছে মেসেজিং, এইভাবে মেসেজিং হয়। মেসেজ কাকে দেওয়া হলো? যে এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। তারপর তুমি রেড সিতেই থাকো, অথবা তুমি ইন্ডিয়ান ওশানে থাকো, অথবা তুমি যদি বঙ্গোপসাগরে ঢোকো, আমেরিকা তোমার রক্ষা নেই। আমার জমি থেকে, আমার সীমান্ত না পেরিয়ে রাফাল জেট ওইটাকে আকাশের ওপরে 25,000 ফিট ওপরে উঠে এটাকে ছেড়ে দেবে, তাহলে কাজ হয়ে যাবে। সুতরাং মেসেজটা যেমন আমেরিকাকে দেওয়া হলো, তেমন তার্কিকে দেওয়া হলো, তেমন পাকিস্তানকে দেওয়া হলো, এবং সঙ্গে চীনও। যদিও চীনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক সেই রকম নয়, কারণ আমাদের মধ্যে বর্ডার যে সিচুয়েশন, ডিসপুটগুলো ছিল, সেই ডিসপুটগুলো অনেকটাই মিটে গেছে, যার জন্য এখন আমাদের সীমান্তে এখন শান্তি আছে। এই যে পর 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 আমরা বৈঠক করে গিয়েছি টানা, তাতে কিন্তু সীমান্ত আমাদের একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবং চীন সেটা মেনে নিয়েছে। সীমান্তে আর অত কিন্তু উত্তেজনা নেই। আসলে চীনও চাইছে যত তাড়াতাড়ি হয় RICটা গঠন হোক, ব্রিক্সটা গঠন হোক। ব্রিক্সটা হয়ে গেলে এই ইরানকেও নিয়ে নেওয়া হবে, বাংলাদেশকেও নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের এই গভর্নমেন্ট না, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, যেটা ভারত ফ্রেন্ডলি হবে, সেই গভর্নমেন্টকে নেওয়া হবে, নিয়ে একেবারে আমেরিকাকে দূর হটো। তো আমরা এখন চেয়ে আছি চায়নার দিকে। মালয়েশিয়া ঘুরে তিনি চায়না গিয়ে কত MOU তিনি বাক্স বন্দি করে, মানে ব্রিফকেস বন্দি করে তিনি নিয়ে আসেন, এবং সেটার কটা বাস্তবায়ন হয় আপনাদের কাগজে কিন্তু জানাবেন আমাদের। যদি না জানান তাহলে কিন্তু খুব রাগ করব। এগুলো জানাবেন, আমাদেরও তৈরি হতে হবে। আপনারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, আর চায়নার কোলে ওটা মানে আপনি কি করলেন? ভারতকে খেপালেন, আপনি আমেরিকাকে তো খেপালেনই। এইবার 15 দিন 20 দিন অপেক্ষা করুন, 2-3 সপ্তাহ,
তাহলে পরে বুঝতে পারবেন কেমন গলা টিপে ধরবে। কারণ আপনি কিন্তু আপনারা আমেরিকার করদ রাজ্য, তাকে আপনাদের দাস বানিয়ে রেখে দিয়েছে। এই যে চীনে গেছেন না, সেটা কিন্তু পুরো বাঁকা চোখে এরকম করে দেখবে, সোজা চোখে দেখবে না। এবং তার জন্য বেন ক্রিস্টেনসন মারফত যা যা কাণ্ডগুলো করা হবে, কারণ বেন ক্রিস্টেনকে পাঠানো হয়েছিল যাতে চীনের থেকে আপনাদের দূরে রাখা যায়। সে তো ব্যর্থ হয়েছেই, কিন্তু তার ব্যর্থতার দায়টা গিয়ে পড়বে তারেক রহমান অ্যান্ড কোম্পানির ওপরে। আমার মনে হয়, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি তো গণৎকার নই, এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে তিনি যেতেই পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। কারণ আমাদের দেশের কূটনৈতিক যারা রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা বলছে এলোমেলো পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির হাল হকিকত বোঝা যায় না, কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, সকলের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা, যার সঙ্গে এগ্রিমেন্ট করে করদ রাজ্য করে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা। আর চীন এইখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাই আমি বলছি আপনাদের কাগজগুলো যেন বড় বড় করে, আজকে যেমন একেবারে আপনারা একেবারে দিস্তে দিস্তে লিখেছেন না, এই দিস্তে দিস্তে লিখে আমাদেরকে জানাবেন যে আপনারা কটা এগ্রিমেন্ট করলেন এবং কতগুলো তার সাইন হলো। আমি সেগুলোর জন্য অপেক্ষা করব। আপনারা সবাই ভালো। আসসালামু আলাইকুম। আমার কাছে খুব অবাক এবং আশ্চর্য লাগছে কিছু ঘটনা দেখে। দেখেন, আওয়ামী লীগ সারা দেশে মিছিল করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইভেন মহিলা আওয়ামী লীগও পথে নামলো এবং মিছিলের সংখ্যা বেড়েছে। মিছিলের সবচেয়ে বড় ডাইমেনশন এসছে তাদের ককটেল ছোড়াটা। আমার কাছে কোনো বিশেষ আকর্ষণ বা খুব যে সাংগঠনিক দক্ষতা সেটা মনে হয় না, কিন্তু তাদের ওই যে মুখোশ না পরা, মাস্ক না পরা, হেলমেট না পরা, পরিচয় প্রকাশ করে মিছিল করা, ঢাকা সহ। ঢাকাতে এক দম্পতি তো একেবারে রীতিমতো ঝড় তুলেছেন, যে স্বামী স্ত্রী দুজনে মিলে রাজপথে নেমে গেছেন পতাকা হাতে। এই যখন পরিস্থিতি, তখন আওয়ামী লীগ নিয়ে পুলিশ সাবধান হয়েছে। পুলিশ তাদের নিজেদের মধ্যে সতর্কতা জারি করেছে। সমস্ত পুলিশের ইউনিটকে বলা হয়েছে 23 জুন আপনার সাবধান থাকতে, খেয়াল রাখতে, এবং কি কি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটাও বর্ণনা করছে। আমরা এই নিয়ে আপনাদেরকে আগের আলোচনা, আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এরপর নাহিদ ইসলাম না, সেই যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির মুখপাত্র, বলে বসলো আওয়ামী লীগ এখন আর প্রাসঙ্গিক না। আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের সময় থেকে এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এদের এনসিপি এবং জামাতের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেছে অনেক আগে। এবং এখন তাদের নিজেদেরই যারা গডফাদার, যারা তাদের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, মাহফুজ আলমরা বলছে যে আওয়ামী লীগ চলে এসছে। তাদের আরেক গুরু আসিফ নজরুল স্বীকার করে নিয়েছে আওয়ামী লীগ চলে এসছে। এই যে একটা তাদের মুখে, আমি এর আগে কিছু আলোচনা আপনাদেরকে বলতাম, আওয়ামী লীগ কিছুই করে না। আওয়ামী লীগ যখন ঘাপটি মেরে বসেছিল, কোনো ঝটিকামি ছিল সেই অর্থে করে না। কলকাতা থেকে মাঝে মধ্যে শেখ হাসিনা ইন্টারভিউ দেয়, তখন বাংলাদেশের ভেতরে থেকেই এই এনসিপি এরা এত বেশি আওয়ামী লীগ করতো, তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। সেই নিয়ে আলোচনা, সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক দিন, কমেন্ট করে পাশে থাকুন। আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য। এই বক্তব্যটা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই সরকার এখন তথ্য উপদেষ্টা যিনি জাহিদুর রহমান, তিনি দুইটা টকশোতে দুইবার বলেছিলেন। দুইটা টকশোতে বলার পরে তুল কালাম ফাইট হয়েছে। সাবেক সচিব আবু আলম শহীদ খানের সঙ্গে একবার হয়েছিল, তারপর আলোচক মাসুদ কামালের সাথে হয়েছে। তারা ব্যাপক তর্ক করেছিল
জাহিদুর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন না, এটাকে মাফিয়া টিম মনে করেন। আর অন্যরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ফলে তাকে শুধু তার এই 15 বছরের শাসনের বিচারে তাকে মাফিয়া দল বলা যায় না। তাকে মাফিয়া দল বললে বাংলাদেশে বিএনপির অবস্থা নড়বড়ে হয়ে যায়, কারণ তাদের দু দলের মধ্যে তো মৌলিক শাসন ক্ষমতা চালানোর কোনো পার্থক্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আমরা আগে একটু জেনে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া সংগঠন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন, দলটি 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এই আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সতর্কতা জারি করা আমাদের দায়িত্ব। 23 জুনকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন কোনো ধরনের স্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পুলিশ বাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে বলি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া সংগঠন। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সে কারণেই সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তর, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজির কাছে একটি জরুরি বার্তা পাঠায়, সেখানে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, 23 জুন আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মূল্যায়ন করে আগাম নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। আমরা যদি সহজ অর্থে ধরে নিই, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছে এর মধ্যে সরকারকে, অথবা আওয়ামী লীগকে সরকার চ্যালেঞ্জ হিসাবে দেখছে, এবং যে কারণে এই একটা সাবজেক্ট 23 জুন দিয়ে তো আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে না, বা আওয়ামী লীগের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে না। এই 23 জুনে যদি কিছু হয় বা কিছু নাও হয়, পরবর্তীতে কি আওয়ামী লীগ আবার চেষ্টা করবে না? করবে। কিন্তু 23 জুনকে, আজকে দেখলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন যে 23 জুনকে কেউ কেউ নানানভাবে প্রচার করছে, নানানভাবে ছড়ানোর চেষ্টা করছে। তো সরকারই তো নিজে সাবধান হয়ে গেছে, সরকার এবং সরকারের উইংগুলোকে সতর্ক করা হয়েছে যে 23 জুন আওয়ামী লীগ কিন্তু ঘোষিত কোনো কর্মসূচি এখনো দেয়নি। তাদের সোশ্যাল মিডিয়ায় যেসব প্ল্যাটফর্মে তারা তাদের জানান দেয়, সেসব জায়গায় কোনো কিছু জানান দেয়নি। তাহলে 23 জুন নিয়ে সরকারই কেন এত আগে এত তটস্থ বা ব্যতিব্যস্ত হয়ে গেছে? শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয় এটা আমি জানি। আপনারা আমার চেয়ে 1000 গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙচুর, মাইর, ধুই, ক্র্যাকার, ককটেল, ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল, মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম, বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগত। এই ছিল তখনকার দিনের মিছিল। অবশ্য তখনকার মধ্যে অ্যাগ্রেসিভনেসও ছিল। আর্মিদের এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো,
ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়ে মারতো, রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কিভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না, যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন, হয়তো আমরা যে 5 জন এইখানে আছি এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে, এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটাইয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই দুই সাইড থেকে আমাদের পোলা পাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল, সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকরে দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতো গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের তো ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমনভাবে চালাইতে যে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে মানে পুলিশ আসছে বা ইয়ে আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন হয়তো সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে পইরা গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পইরা যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল পাওয়া সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবাই হাতে হাতে, কারণ পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায় আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই, ওখান থেকে শুরু হইতে এই এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেট বলে, জাহাজের পালেট বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কতগুলো কাঠ থাকে চিকন চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20, 22, 25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়া এক একটারে মাঝখান দিয়ে 1 টুকরা আর বিছখান দিয়ে 1 টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম, হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদেরও ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য, সেম সিস্টেম সেম, হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা। এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরেন 10, 15, 20 জন আসতেছে, আমরা হয়তো 20, 25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50-60 জন ছিলাম, সবাই ভয়ে পালাই গেছি। এই ভয়ে পালাই না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম আমরা 2-4-10 জনে, মহিলা ছাড়া পাইতো। ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে 2-1টা বাড়ি দিবেন তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না, কখন আসে জানেন, আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা 2-4 জনে পিটাইতেছেন তখন দেখছেন রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালায় কাজে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে যে মিছিলের টেকনিক, যে আপনার কাছে যদি টেকনিক ভালো থাকে আপনি সামনের এগুলোর প্রতিহত করেন, পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাথর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়, পুলিশ এটা সারা জীবন। আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছিলাম, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। তো মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেসগুলোতে মিছিল করেন যেগুলো আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা, গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে
কোমরে বাইন্ধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই ৭৪ জেলায় ৭৪টা ৮০টা ৯০টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নেমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, কিন্তু আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না। আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে, হয় আপনার থেকে ১০০ ফিট দূরে থাকবে, নয় আপনার থেকে ২ ফিট ৫ ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি দেখেন যদি ২০ জন আসতে হই 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 করে, আর আপনারা ৫০ জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত ১ সপ্তাহ আগে যা যা বলেছে এরপরে এখন চুপ। এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচণ্ড ভয় ঢুকাই দিয়েছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে। এইটা তাদের সাইকোলজিতে এমনভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা থেকে ঘরে আসার সময় আপনার সবসময় চিন্তা হচ্ছে, আল্লাহ জানে খবরটা আবার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই শালা। এটা আতঙ্ক, ওদের মনে সেম আতঙ্ক আছে। এবং ওরা মনে করতেছে বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না। যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীগুলো আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান, দেখবেন যে ওরা পিছিয়ে হাঁটবে। আর একবার যদি আপনারা শুরু করেন ওদের পিছু হটানো, আপনাদের সামনে আর কেউ দাঁড়াবে না। কারণ তখন ওরা চিন্তা করে যে বাবারে এরা আসলে। এখন আজকে সারা রাত পুলিশ রেড দিছে বিভিন্ন জায়গায়, আগামীকালও রেড দিবে। এটা নর্মাল। মিছিলে আপনি যান চাই না যান, আপনি কিছু করেন চাই না করেন, মামলা আপনার নামে হবে। তো মামলা হবে, ঘর বাড়িতে থাকতে হবে, সবই যখন হবে তখন আমি মিছিলে যায় শক্তিই দেখাই না। কারণ আমি ঘরে থাইকা যদি 10টা মামলা খাই, মিছিলে যায় 5টারে পিড়ে 3টা মামলা খাবো, কোনো সমস্যা তো নাই। কারণ এমনও তো মামলা খাবো, অমনও মামলা খাবো, এমনও ধরে ওরা জেলে দিবে, অমনও দিবে। তো একবার সাহস দেখান যে 23শে জুনের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেদিন আপনি চিন্তা করে যান যে আপনি শান্তিপূর্ণ মিছিল করবেন, কিন্তু আপনার মিছিলে যদি কেউ ঠেকাইতে আসে তাদের আপনি চরম ঠেকানি দিবেন। আর এই প্যাদানি, এই ঠেকানিটি হচ্ছে যে চূড়ান্ত নির্দেশনা। এটা একবার শুরু করার পরে দেখবেন যে বাকি আপনার সামনে টোটাল ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার। কারণ হচ্ছে কি জানেন, ওই যে লাতোকা ভূত বাতমে নেহি মানতা, যখন একবার শক্তি দেখাই দিবেন তখন ভয় পাবে। এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, বিএনপি বিরোধী আন্দোলন আওয়ামী লীগের ভয় পেত। কারণ ওরা জানতো যে আওয়ামী লীগের পোলাপাইন বাবারে বাবা সব ছেড়ে দিব, কিন্তু মায়ের দেওয়া ছাড়বো না, মারবই। আওয়ামী লীগের পোলাপাইনটা একটারে মারবেন, হেরা এসে আবার 10টারে মারবো। সেকেন্ডের ভিতরে রাস্তা ছাড়তো না, পিটাপিটি চলে, এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া, চলতোই মারামারি। এই মারামারি থামতো না। সেটি হচ্ছে যে মূল কাহিনী। মানে শক্তি প্রদর্শন করলেই আপনাকে ওরা ভয় পাইতে শুরু করবে এবং তারা চিন্তা করবে। কারণ হচ্ছে ওরা এখন যেগুলো বলছে যে আরে কী করতে পারবে, আওয়ামী লীগ নামতে পারবে না, 32 ভাঙ্গা দিয়েছি, শেখ হাসিনারে উঠাই দিছি, ওই করছি সেই করছি, এরা সাহসই নেই। একবার সাহস দেখান, একটা বার সাহস দেখান, ফল হাতে নাতে পাবেন। কিন্তু ভারত, অন্য কোনো দেশ, সেখানে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কাউকে কিন্তু খালেদা জিয়ার দাফনে এমন হয়তো ছিল রাষ্ট্রদূত ছিল। ভারত কিন্তু একেবারে তারেক রহমানের শপথের সময় তাদের স্পিকারকে পাঠালো, তারপরে আপনার তারেক রহমানের আম্মার দাফনের সময় তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। ফলে আপনি যদি এই সবগুলো বিশ্লেষণ করেন, তারেক রহমান যে বলেছিল আমার দেশে যাওয়ার জন্য আমার একার উপর নির্ভর করে না, এগুলো সব বিশ্লেষণ করলে আসলে ভারত ছাড়া অন্য কারো নাম আসে না। কারণ চুক্তি করে তো অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা এক ধরনের সমীকরণ প্রতিষ্ঠা করেছে। আবার আরো বলতে পারে না, তারও আগে, অর্থাৎ 2024-এর যে জঙ্গি কোয়ালিশন, সেইখানে তো তারেক রহমান ছিলেন সবচেয়ে বেশি শক্তির যোগান দিয়েছিলেন। তখন থেকে কিন্তু যেহেতু এই জঙ্গি কোয়ালিশনের একটা পার্টনার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের কিন্তু আগে থেকেই আপনার একটা সমীকরণ হয়ে গেছে, তারা একটা অ্যালাইন্ড। আপনি দেখেন অ্যালাইন,
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি এত কিছু দিচ্ছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে একটার পর একটা কিন্তু ব্যারিয়ার তৈরি করে যাচ্ছে। আপনাকে এখন কিন্তু বন্ড দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে আসতে হবে। এটা শুধুমাত্র টাকা পয়সার বিষয় না, এটা কিন্তু অসম্মানজনক, ভীষণভাবে অসম্মানজনক। আপনি জানেন যে স্টুডেন্ট ভিসা বন্ধ ছিল, আবার চালু হলো, সেটা কিন্তু কম্পারেটিভলি কম। তো মানে মার্কিন যুক্তরাষ্ট্র কি দিচ্ছে, তার মানে কি তারেকরে আসলে কতটা মানে গুরুত্ব দিচ্ছে, বা আপনি যদি এভাবে বলেন যে সবাই শুধু নিচ্ছে তারেক রহমানকে ব্যবহার করে, কিছু তো দিচ্ছে না, মানে খুশি হয়েও তো দিচ্ছে না। এই জিনিসটা খুবই একটা বড় সাবজেক্ট আপনি ওপেন করেছেন। এ খুবই ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের আসলে দীর্ঘ এটা নিয়ে আলোচনা করা দরকার। আপনার এই জন্যই মার্কিনীরা দেশে দেশে জঙ্গিবাদটাকে জিয়ে রাখে। জঙ্গিবাদের মাধ্যমে যদি আপনি কোনো কিছু অর্জন করতে চান, আপনি এক ঢিলে 2-3 পাখি মারতে পারেন, অর্থাৎ আপনি একটা ঢিল মারবেন 3টা পাখি পাবেন। এটা কিন্তু অন্য কোনো এজেন্সির সাথে, অর্থাৎ অন্য কোনো শক্তির সাথে আপনি কোনো ধরনের সন্ধি করতে গেলে এক ঢিলে আপনি 3টা পাখি পাবেন না, আপনি একটা পাখি পাবেন। আর আপনি জঙ্গিদের সাথে বন্দোবস্ত করেন, তাহলে আপনি যেটা বললেন যে একদিক থেকে তারা কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রী বলুন, মানুষের ভিসা বলুন, সব বন্ধ করে দিয়েছে। কারণ যেই দেশে জঙ্গিবাদ আছে, যেই দেশে এখন তো বাংলাদেশে, এটা আমরা আওয়ামী লীগের লোকজন লজ্জায় হয়তো বলি না, কিন্তু বাস্তবতা হলো 2024-এর জঙ্গি উত্থানের পর আমরা যেটা দেখলাম, শুধু বাংলাদেশে যেই পরিমাণ জঙ্গি আছে, এরা যদি সত্যিকারে বাংলাদেশের জামাত এবং পাকিস্তানের হাতে পড়ে, তার সাথে যদি তুরস্ক যেভাবে এখন আসছে এবং আফগানিস্তান যুক্ত হয়, শুধু বাংলাদেশি জঙ্গিদের দিয়ে পুরো পৃথিবীকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে। এই পরিমাণ জঙ্গি বাংলাদেশের হাতে আছে। আপনার 500 জঙ্গি হলে তারা ভারতকে অস্থির করে ফেলতে পারে। 10টা জঙ্গি ভারতে দেখবেন যে মুম্বাইতে যে হোটেলে ঢুকে, মনে আছে 2005 বা 2007 সালে কয়জন জঙ্গি একটা শহরকে একেবারে আপনার একটা দিনের জন্য পুরো একটা দেশকে আপনার ইয়ে করে ফেলেছে না। জঙ্গিবাদের এই শক্তিটা জঙ্গিরা জানে। এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণ জঙ্গি আছে এবং যেই পরিমাণ জঙ্গি প্রতিদিন নাটছাট হচ্ছে, তারা পরিপুষ্ট হচ্ছে, আপনার রাষ্ট্রের আপনার আনুকূল্য পাচ্ছে, সারা পৃথিবীকে আপনার ডিস্টেবিলাইজ করার জন্য শুধু বাংলাদেশি জঙ্গিরাই এখন যথেষ্ট। আপনার কেউ হয়তো আমার কথাটাকে আতিশয্য হিসাবে নিবে, কিন্তু এটা কিন্তু গভীর সত্য কথা, এবং এই ব্যাপারে যারা জানে, যারা বোঝে, চিন্তা ভাবনা করে, তারা বুঝতে পারবে। সেটা আপনি যেটা মুম্বাইয়ের কথা বলছিলেন, মাত্র কয়জন, হাতে গোনা কয়েকজন, 10-12 জন। 10-12 জন। তাহলে দেখেন, এই অবস্থা যখন আপনার দেশের, আপনার থেকে সে যেটা চায়, মনে করেন যা যা চায় সবই নিবে, বিপরীতে হয়তো আপনাকে শুধু প্রোটেকশনটা দিবে, আপনাকে আর কিছু দিবে না। না, সে প্রোটেকশনটাও দেখেন, সে প্রোটেকশনটা একটু মানুষের আসলে আমাদের যারা দেখছেন তাদের একটু বুঝতে হবে। ধরেন আপনি তারেক রহমানের কাছ থেকে আপনি বিপুল মানে অর্থনৈতিক যে এই মুহূর্তে তো ভারসাম্যহীন, আপনার বাণিজ্য চুক্তির মাধ্যমে সবকিছু আপনি নিচ্ছেন বাংলাদেশ থেকে, রাইট? তো বাংলাদেশ থেকে সবকিছু নেয়ার পরেও আপনি তারেক রহমানকে দেশের মানুষের কাছে একটা পজিটিভ ইমেজ তৈরি করবার জন্য কিন্তু কিছু দিচ্ছেন না, যাতে তারেক রহমান বলতে পারে যে এই দেখো আমি দিচ্ছি, আমিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিষয়গুলো আনছি। সেই মুখটা কিন্তু নাই। দেশের মানুষ তারেক রহমানের প্রতি ভীষণ ক্ষুব্ধ মাত্র এই কয়দিনেই। আপনার মানে বাণিজ্য চুক্তিটাই যথেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কোন চোখে তারেক রহমানকে দেখছে? সে কিন্তু একদিকে তারেক রহমানের কাছ থেকে সবকিছু নিচ্ছে, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ থেকে শুষে নিচ্ছে, পাশাপাশি তারেক রহমান যেন জনপ্রিয় না হতে পারে বা অথবা জনপ্রিয়তা হারায়, সেই ধরনের কলাকৌশলও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে দেখছি আমরা করছে। দেখুন, তারেক রহমান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ স্টাডি আছে, আমাদের নিশ্চয় স্মরণ আছে যেসব কাগজপত্র বেরিয়েছিল আপনার ওই যে উইকিলিক্সের মাধ্যমে, সেখানে কিন্তু তারা তারেক রহমান যে একটা সন্ত্রাস বান্ধব মানুষ, জঙ্গি বান্ধব মানুষ, এবং জঙ্গিদের তিনি পৃষ্ঠপোষকতা দেন, এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই তারেক রহমানকে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা বা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটা তুলেছে বলে আমরা কিন্তু শুনি নাই। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আমি খানিকটা উদ্বেগের কথা বলবো এবং খানিকটা সতর্কবার্তাও।
এবং কেন এটা বলছি সেটা বলবার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ 2024-এর অভ্যুত্থানের পরে যেমনটা আশা করা গিয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে যে ডিরেকশনে নিয়ে যাবে, বাংলাদেশ অনেকটাই তার থেকে উল্টো পথে হেঁটেছে। তারপর একটা নির্বাচন হলো এবং নির্বাচনের যে ফলাফল সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল। এ বিষয়ে যে যাই বলুন না কেন, বাস্তবতা এটি। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3-এরও বেশি আসন নিয়ে বিজয়ী হয়েছে, অত্যন্ত স্বাভাবিক ফল এটা। এবং এই ফলাফলে নিঃসন্দেহে বিএনপির সমর্থক গোষ্ঠীর বাইরের অনেকে ভূমিকা রেখেছেন, বিএনপির প্রতিপক্ষদেরও অনেকে ভূমিকা রেখেছেন। এই ফলাফলে নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের একটা অংশ বিএনপির পক্ষে ভোট দিয়েছে, কোনো জায়গায় তাদের কেউ হয়তো জামাতকেও ভোট দিয়েছে, এবং একটা অংশ অবশ্যই ভোটের বাইরে থেকেছে। তবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা বলা যেতে পারে একচেটিয়াভাবে বিএনপিকে ভোট দিয়েছে। একথা বলবার একটা বড় কারণ হচ্ছে যে আমি সহ আরও যে 2-4 জন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলাম যে নির্বাচনটা হবে না বা দেখি না বলছিলাম, যেটা নিয়ে অনেকেই নানাভাবে আমাদেরকে ট্রাউল করেন, তাদের বোঝার জন্যে ওই প্রেশারটা না থাকলে নির্বাচনটা হতো কি না। কেননা ওই যে এখন ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেটের কথা বলা হচ্ছে, উপদেষ্টাদের নানানজনের আরেকজনের বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে অভিযোগ থেকে এটা স্পষ্ট যে আসলে তারা নির্বাচনটা করতে চাইছিলেন না, দীর্ঘমেয়াদে তারা ক্ষমতায় থাকতে চাইছিলেন। এবং এই যে নির্বাচনটা হলো এটা ওই সরকারের ইচ্ছায় হয়েছে এমনটা মনে করবার কোনো কারণ নেই। এই নির্বাচনটা হবার পেছনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বললে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেনাবাহিনী অনেক ক্ষেত্রে রিল্যাক্টেন্ট ছিল অভ্যুত্থানের পর থেকে, যেমন পুলিশও ছিল। দুটো ভিন্ন কারণ সরকার আসলে সেনাবাহিনীকে সেভাবে কাজে লাগাতে চায়নি। কিন্তু একেবারে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে থেকে সেনাবাহিনী আসলে নিজের অবস্থানটাকে আমূল বদলে ফেলে নির্বাচনটা করাতে হবে। কারণ তারা নির্বাচন আগের থেকেই চাইছিলেন। সেনাপ্রধান বহুবার বলেছিলেন যে যত দ্রুত নির্বাচন হয় তত ভালো। কিন্তু শেষ পর্যন্ত তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল নিয়ে নির্বাচনটা করেছেন। আন্তর্জাতিক মহলও, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে নির্বাচনটা হয়ে যাক, যদিও তার একটা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ইউনূস সরকারের প্রতি ছিল বলে অনেকে মনে করে থাকেন। ভারত, যারা অত্যন্ত সেন্সিটিভ একটা সম্পর্কের মধ্য দিয়ে এই সময়টা পার করেছে, ভারতও চেয়েছে নির্বাচনটা হোক। ভারতকে আমরা পছন্দ করি না করি এবং তাদেরকে সমালোচনা করবার যথেষ্ট কারণ আছে, যুক্তি আছে, কিন্তু একথা অনস্বীকার্য যে তার একটা বড় প্রভাব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে প্রতিবেশী হিসেবে আমাদের এখানে আছে। এবং তার দায় কতখানি ভারতের, কতখানি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, সেটা একটা অন্য বিতর্কের বিষয়। ভারতও চেয়েছে এই নির্বাচনটা হোক, যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত। অনেকেই মনে করে থাকেন, এবং হয়তো যুক্তিসঙ্গত কারণেই মনে করে থাকেন, যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের অন্ধ সমর্থন ছিল, এবং সেই অন্ধ সমর্থনের খেসারত আওয়ামী লীগও যেমন দিয়েছে, বিএনপি ভারতও দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, তারপরও ভারত চেয়েছে নির্বাচনটা হয়ে যাক কোনো রকমের। কারণ দুষ্টুমি করতে চাইলে, ডিস্টার্ব করতে চাইলে অনেক রকমের উইপেন্স তাদের হাতে ছিল। এমনকি আওয়ামী লীগ যারা নির্বাচনে নেই, তারাও আসলে কোনো রকমের ছুট ঝামেলা করতে যায়নি নির্বাচনে, তারাও চেয়েছে নির্বাচনটা হয়েছে। তো সব মিলিয়ে আসলে নির্বাচনটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে তিনি সব রকমের অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে কম্প্রোমাইজ করে নির্বাচনটা যেন হয়ে যায় সেটা চেয়েছেন, এবং সেখানে তারা সফল হয়েছেন। বিএনপির রাজনীতির দুর্বলতা আছে। অতীতে ক্ষমতায় থেকে তাদের নানা রকমের প্রশ্ন করবার সুযোগ সেই সব সরকারকে ঘিরে তারা তৈরি করে দিয়েছেন, এগুলো অনস্বীকার্য। ভালো দিকও আছে। আওয়ামী লীগের যে সব খারাপই কথা বলা যাবে না।
বা জামাত ও বিএনপির সঙ্গে একসময় ক্ষমতার অংশীদার ছিল, সব যে তারা খারাপ করেছেন সেটা বলা যাবে না। কিন্তু মোটা দাগে বললে বিএনপিকে সবাই মনে করেন একটু লিবারেল, এক সময় একটু ডান ঘেঁষা মধ্যপন্থার রাজনৈতিক দল। এখন তারা মোটামুটি একটা সেন্ট্রিস্ট অবস্থান নিয়েছে, একটু ভদ্রলোকের, একটু শিক্ষিত মানুষদের দল হিসেবে এটা দেখা হয়। বিশ্লেষকরা বলে থাকেন যে বিএনপি সমর্থকরা সাধারণত প্রকাশ করেন না, অন্য দলের নেতারা, জামাত বা আওয়ামী লীগের নেতারা যেভাবে প্রকাশ করেন। যদিও এটা আবিষ্কৃত হয়েছে যে জামাতের গুপ্ত রাজনীতি করবে, এক সময় বামপন্থীরা যেরকম করতো, অন্য দলের মধ্যে ঢুকে রাজনীতি করবার একটা অভ্যাস তাদের আছে, সেটা ইতিমধ্যেই প্রমাণিত। আওয়ামী লীগ যারা করেন তারা খুব জোর গলায় সেটা বলেন, কিন্তু বিএনপির সমর্থকরা সাধারণত প্রকাশ্যে খুব একটা বলেন না। অনেক হয়তো মিছিল মিটিংও যান না, কিন্তু ভোট দেওয়ার সময় তারা বিএনপিকে দেন। একটা বড় অংশ আছে অ্যান্টাই আওয়ামী লীগ সেন্টিমেন্ট থেকে বিএনপিকে ভোট দেন। কিন্তু একটা মারদাঙ্গা পার্টি হিসেবে বিএনপি কখনই দাঁড়াতে পারেনি, এবং সেটা কাঙ্ক্ষিত নয় আমাদের সুস্থ রাজনীতির ক্ষেত্রে। সো বিএনপি যখন ক্ষমতায় এসছে, ভোটে এসছে, এ কথা অনস্বীকার্য। কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর রাজনৈতিক অবস্থার মধ্য থেকে প্রতিষ্ঠানগুলো কাজ করে না, কোনো ভ্যালুজ নেই, এরকম একটা সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে। মাথায় রাখতে হবে যে যত কথাই বলুন না কেন, যত হেলাফেলাই করুন না কেন আওয়ামী লীগকে নিয়ে, তার কিন্তু একদম রুট তৃণমূলে গ্রথিত, দীর্ঘদিনে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। অন্যায় করেছে, আমরা সবাই তাদের বিচার চাই যারা অন্যায় করেছে, কিন্তু বিচারের গতি অনেক ক্ষেত্রে মন্থর, আবার দ্রুত বিচার করেও সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। দল হিসেবে তাকে কাঠগড়ায় এখনও সেভাবে দাঁড় করানো যায়নি, কিন্তু তার রাজনীতিটাকে নিষিদ্ধ করা হয়েছে। এটা আসলে অনেকের কাছেই সমর্থনযোগ্য নয়। গণতান্ত্রিক রাজনীতিতে এটা হওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। মানুষকে তার মত প্রকাশ করে সুযোগ করে দিতে হবে, বরং নিষিদ্ধ করে তার অ্যাক্টিভিটিসকে, তার প্রতি কিছু মানুষের সহানুভূতি, কারণ এটা মানতেই হবে যে এই বাস্তবতায় সরকার সবাইকে সন্তুষ্ট করতে পারবে না, সেখানে সেই সহানুভূতি আওয়ামী লীগের প্রতি যাবে। যেমন আমরা সমর্থন করিনি জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করাটা, একটা কাগজে খোঁচায়, কলমের খোঁচায় একটা কাগজের মধ্যে কাগজের নির্দেশে জামাতকে নিষিদ্ধ করা ঠিকানে। আওয়ামী লীগকে নিয়ে যেমন প্রশ্ন আছে, জামাতকে নিয়ে 1971 তার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, স্বাধীনোত্তর বাংলাদেশে তার নানান অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন করবার সুযোগ আছে। কিন্তু একটা রাজনীতি, সেই রাজনীতিকে, একটা আদর্শকে আপনি কখনো নিষিদ্ধ করতে পারেন না। এগুলোকে স্বাভাবিক প্রক্রিয়া ছেড়ে দিলে, মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দিয়ে দিলে, মানুষই আসলে কাকে গ্রহণ করবে, কাকে প্রত্যাখ্যান করবে সেটা বোঝা যাবে। হ্যাঁ, কেউ যদি লিমিট ক্রস করেন, কেউ যদি দেশটাকে অস্থিতিশীল করতে চান এবং সেটা যদি সাধারণভাবে মানুষ মনে করে, তখন আপনি আইনের আওতায় থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ঢালাওভাবে কোনো রাজনীতিকে নিষিদ্ধ করাটা আমার মনে হয় যারা গণতান্ত্রিক রাজনীতি করেন তারা সমর্থন করেন না। কিন্তু যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু শক্তি হিসেবে আছে, এবং আওয়ামী লীগকে যারা আশীর্বাদ দিয়ে বিভিন্ন সময়ে টিকিয়ে রেখেছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তারা যদি কখনো বিরক্ত হন, তারা যদি কখনো ক্ষিপ্ত হন, তারা কিন্তু আওয়ামী লীগকে ব্যবহার করবে। একথা ক্ষমতাসীনদের, বিএনপিকে, সরকারে যারা আছেন তাদের মাথায় রাখতে হবে। জামায়াত ইসলামী আমরা যেভাবেই বলি না কেন, ধর্ম, আল্লাহ, বেহেশতের টিকিট এগুলো বেচবার চেষ্টা করেছে, এটাতে তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছে। একেবারে যে অসফল, হ্যাঁ, তারা মনে করেছিল তারা ক্ষমতায় যাবে, কেউ কেউ মনে করেছেন তারা বাংলাদেশের বাস্তবতা আসলে সেটা অ্যালাউ করে না। দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগ এখানে ক্রিয়াশীল থাকতে জামাত হয়তো এই সাফল্যটা পেত না। কিন্তু 1.5 বছরে প্রফেসর ইউনূসের সরকার যে এনভায়রনমেন্ট তাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই এনভায়রনমেন্টে তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোকজনকে সেট করেছে। আর এটা প্রমাণিত যে তারা ওই গুপ্ত সুপ্ত রাজনীতি করে অনেকখানি অ্যাডভান্টেজও পেয়েছে। আবার একটা পারসেপশনও আছে তাদের দলটা অনেক ডিসিপ্লিনড, তারা ব্যক্তিগতভাবে চৌর্যবৃত্তির সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত না, হয়তো তাদের অ্যাক্টিভিটিসটা সেরকম হয়ে যায়
যেটা তারা করেন সেটা দলের জন্য করেন, ব্যক্তির জন্য করেন না। অনেকে মনে হয়েছিল যে তারা শিক্ষা দীক্ষা সব দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু প্রমাণিত হয়েছে যে পার্লামেন্টে আসলে তাদের পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছে যে তারা আসলে যতটা শক্তি প্রদর্শন করতে পারবে পার্লামেন্টে, সরকারকে যতটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে পারবেন, সেটা তারা পারছেন না। এমনকি তাদের বি টিম এনসিপিকে নিয়েও তারা পারছেন না। এটা সরকারের জন্য একটা সুবিধাজনক দিক। কিন্তু রাজপথে জামাত অতীতে যা করতে করেছে সেই ধারা যদি, সেই চর্চায় যদি তারা আবার ঢুকে পড়ে, আর আওয়ামী লীগও যদি ওরকম জায়গায় থাকে এবং আওয়ামী লীগের পেছন থেকে ইন্ধনদাতা কেউ যদি বিরক্ত হয়ে দেশের বাইরের কোনো শক্তি ব্যবহার করে, তাহলে সরকারের জন্য পরিস্থিতিটা বেশ খানিকটা নাজুক হয়ে যাবে। একথা ঠিক, দল মত নির্বিশেষে সবাই বিশ্বাস করেন, সবাই মনে করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক, দেশটাকে তিনি ভালো একটা জায়গায় নিয়ে যেতে চান। আচারে, ব্যবহারে, আচরণে, ক্রিয়াকর্মে সব কিছুই ইতিবাচক। কিন্তু তার পারিষদবর্গ একই পেইসে তার সঙ্গে চলতে পারছেন না, এবং ইতিমধ্যেই তাদের অনেকের আচার আচরণ, কাজকর্ম মানুষকে খুব বিব্রত করেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ইন্টারভেনও করতে হয়েছে। প্রধানমন্ত্রী যতটা সহজ সরল স্বাভাবিক জীবনযাপন বেছে নিয়েছেন বা অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন, তার টিম আসলে সেভাবে মোটিভেটেড মনে হয়নি। এবং বাজারে করিডোরে আলোচনা আছে যাদের কেউ কেউ মোটামুটি যত দ্রুততম সময়ে ব্যক্তিগত আখেরটা গুছিয়ে নেওয়া যায় সেই দিকে মনোযোগী। আর একটা সমস্যা যেটা 2001 থেকে 2006-এ বিএনপির ছিল ক্ষমতায় থাকাকালীন, এই যে মন্ত্রী প্রতিমন্ত্রীর দ্বন্দ্ব। এখন তো আবার মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, অ্যাডভাইজার আছে, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছে। এদের মধ্যকার যে যা দ্বন্দ্ব, এটা কিন্তু সরকারকে একটা নাজুক পরিস্থিতি। আমি মনে করি যে কয়টা মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয়ে একটা মন্ত্রণালয়ে বড় জোর একজন মন্ত্রী থাকতে পারেন, এত দরকার নেই। আর মন্ত্রিত্ব করা, একটু শিক্ষা দীক্ষা থাকলে, একটু পলিসি আইডিয়া থাকলে তার পক্ষে এটা তারা তো পলিসি দেবেন, ইমপ্লিমেন্ট তো করবে অ্যাডমিনিস্ট্রেশন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা যত কঠিন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অনেক ইজি, বিকজ একটা সিস্টেম তাকে সহায়তা করে। প্রচুর লোক, একটা মন্ত্রণালয়ে প্রচুর লোক কাজ করেন, তারা তাকে সহায়তা করেন। এবং এটা এখন মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কেউ বা কারা একটা গোষ্ঠী কিন্তু ঘিরে ফেলবার চেষ্টা করছেন। তারা বোঝাবার চেষ্টা করছেন তারাই সবচেয়ে জ্ঞানী, মহাজ্ঞানী, বাকি কেউ অন্যদেরকে ভিড়তেও দিচ্ছেন না। এবং এটা নিয়ে সরকারের ভেতরে নানা জায়গায় কিছু কিছু অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে, যেটা হয়তো সরকারকে সামনের দিকে আরও একটা বিব্রতকর অবস্থার মধ্যে ঠেলে দিতে পারে। সো আমি মনে করি যে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও সজাগ এবং সতর্ক থাকা দরকার। এত বড় টিমের কোনো দরকার নেই। এবং এই যে জ্ঞানী মহাজ্ঞানী অ্যাডভাইজার বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী নানান জায়গায় তৈরি হয়েছে, যারা অন্যদেরকে ভিত্তিতে, এই বিষয়ে তাকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। এবার আমার উদ্বেগের আরেকটা জায়গা, আমি খুব বেশি সময় নিয়ে ফেলেছি হয়তো আজকে, আর একটা দুটো জায়গায় আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বৈদেশিক নীতির ক্ষেত্রে খুব একটা সুবিবেচনা প্রসূত পদক্ষেপ নিতে পারছে বলে মনে হচ্ছে না বাংলাদেশ। যেমন ধরেন, এই কনসার্নটা আমি একটু ব্যক্ত করতে চাই। কিছুদিন আগে দেখলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 15 জন কর্মকর্তা প্রশিক্ষণ নিতে গেছেন চীনে। আমরা গ্লোবাল পলিটিক্সটা বা জিও পলিটিক্সটা যারা বুঝি, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কী দ্বন্দ্ব, ভারতের সঙ্গে চীনের কী সমস্যা, এগুলো আমরা সবাই জানি। টানাপোড়েন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কোথায়, রাশিয়ার সঙ্গে ইউরোপীয় অন্যান্য দেশের কী সমস্যা, এগুলো আমরা সবাই বুঝি। একটা দেশের সরকার প্রধানের অফিসের 10-15 জন কর্মকর্তা আরেকটা দেশে গিয়ে প্রশিক্ষণ নেবেন, এবং সেই দেশ আবার খুবই পলিটিক্যালি সেন্সিটিভ, এবং যাদের ক্যাপিটাল, যেটাকে অনেকে করসিভ ক্যাপিটাল বলেন, যাদের প্রচুর তথ্য প্রযুক্তির জ্ঞান অনেক, যাদের অর্থের নাড়াচাড়ার মধ্যে অনেক সময় ট্রান্সপারেন্সি আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে,
এবং শুধু চীনে কেন, এরা যদি ইভেন যুক্তরাষ্ট্রে বা ভারতে গিয়েও প্রশিক্ষণ নিতেন, আমার একটা আপত্তি থাকতো। আমি মনে করি যে এটা ঠিক হয়নি। এই 15 জনের মধ্যে যদি 4-5 জনকে, খুব ডিফিকাল্ট টাস্ক না, কিনে ফেলা, মৌল হিসেবে ব্যবহার করা, এবং অন্য দেশগুলোর কাছে এটা কি বার্তা দেয়? সো আমার মনে হয় যে এই জায়গাটা একটা বড় হয়ে গেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্য সরকার প্রধানদের মতো ঘন ঘন বিদেশ সফরে তার আগ্রহ নেই, কারণ দেশে অনেক সমস্যা, সেই জায়গায় তিনি ফোকাস করছেন। এটা একটা ইতিবাচক দিক। আমরা দেখেছি আমাদের আগেকার প্রধানমন্ত্রীরা হেন তেন যেন তেন প্রোগ্রামে চলে যেতেন, বাক সম্মেলনে গেছেন। সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বরং তিনি তো নয়ই, তিনি তার সরকারি কর্মকর্তা, মেয়র, মন্ত্রীবর্গ বিদেশ যাওয়ার ক্ষেত্রে তিনি তাদেরকে নানা রকম রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছেন।